আর আমি এটা তো বিড়ি খাই ঠিকই, কিন্তু কোন জায়গা থেকে ওরা টিএমজিরা তুলেছে সেটাই তো ঘটনা। ওরা তো চোর, তা চোরের কাজ চুরি করেই কোনো কারণে তুলেছে। তা বিড়ি খেলে কি দোষ? বিড়ি খাওয়া যায় না? ওরা যে আরো কত কি খায় সেটা তো দামি দামি জিনিস বলে মনে হয়। অনেক সময় কুত্তায় পেশাব করে দেয়, সে জিনিসও খায়। হ্যাঁ, তা আমি যদি বিড়ি খেয়ে ভুল করে থাকি তাহলে আমাকে একটু ক্ষমা দৃষ্টিকে দেখবেন, কেননা আপনাদের গায়ের ছেলে আমি। কেননা এই এর যদি ভুল ত্রুটি হয়ে যায় তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর একটা দিক, এই শয়তান মোল্লা নিয়ে কথা বলবো কি? ও তো বললো আমার কাঁটারাঙার বুকে মাটিতে যে জ্যান্ত পুঁতে ফেলবে। তো ও কেমন ষাঁড়! আর ওই দিদিকে বলবো, ও কার কাছে অর্ডার নিয়েছে, কার কাছে টেন্ডার নিয়েছে? মনে মুদির কাছে নিয়েছে। হ্যাঁ, তাই পুঁতে দেওয়ার অর্ডারটা, টেন্ডারটা নিয়েছেন। তো আমরা মনে হয় কি বেঁচে আছি বলে মনে হয়? নেই নেই। তো মরার আগে আমাদের পরিবার যেগুলো আমরা রেখে দিয়েছি, মা বোন, চাচি এবং বোনরা, তারা ঝাঁটায় গু মেখে রেখে দিয়ে আগের দিনকে বলেছিলাম পায়খানা মেখে একটু ভদ্রতা বলেছিলাম, কিন্তু আজকে আর ওটা বলবো না। আজকে বলবো গু মাখিয়ে ওইসব শয়তানদের পা থেকে আর মাথা পর্যন্ত বানান করে করে মারবেন। আর কাঁচা কুঞ্চি প্রতিটা লোক, আমাদের কর্মীদের বলবো, আইএসএফের কর্মীদের বলবো যেন রেডি থাকে এবং আগামী দিনকে রাখতেই হবে। তাই না হলে এদের মতন শয়তানদের জব্দ করা যাবে না। তাই ওনার পাঁচতলাতে এমনি মাটি সরে গেছে, কেননা ক্যানিংয়ের মাটিটা ওটা ওই জলকার এলাকা, তো একটু নরম পাক্কাটা, ওটা পুঁততে অসুবিধা হয়। এরা ভাঙড় থানা, ইট খোলা বালি দিয়ে সিমেন্ট দিয়ে এই মাটিটা শক্ত করা হয়েছে, আর শক্ত আছে আল্লাহর তরফ থেকে। ওর মতন শয়তানকে আরে ও তো পোতার আগে ওর কোমরের নিচে থেকে ওই যে ঠ্যাংটা আছে না, ওটা হাড় একটাও থাকবে না। চ্যালেঞ্জ থাকলো, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। আর কেস কাবাডি বউ দিয়েছেন। তো কাশীপুর থানায় কলকাতার পুলিশ ওনারা এসছেন, ওনারা একটু ভালো করে তদন্ত করে কেসটা লিখতে বলবেন, কেননা আমরা তো সেই চোরসরের মধ্যে থাকি না। তাই আমাদের কেসটা লিখতে গেলে একটু দেনে শুনে লিখতে হবে। হ্যাঁ, লিখতে হবে, দেখে শুনে কিন্তু লিখতে হবে। আমরা দোষ করব না। আপনাদের নামে এফআইআর করলে, ডায়েরি করলে আর আমাদের তুলে নিয়ে যাবে, আমাদের ছেলেপিলেরা কি আর আঙুল চুষবে? না, আঙুল চুষবে না। আপনাদেরও আপনাদেরও দেখে শুনে কাজ করতে হবে, কারণ আমরা নির্দোষী লোক। আমি 2021-এ একটা গান বলেছিলাম, তো গান বলার কারণে আমি ব্যবসা করতাম ওই ঘটপুকুরি লাইনে, ডেলি 500 টাকা ভাড়া ছিল দোকানটার। তাতে আমার রুজি রুটি ছিল, রুজি রুটি আজ সেখান থেকে আজ 5টা বছর হতে চললো আমি বসে আছি। তাহলে আমি কেমন অবস্থায় আছি, আমার কেমন অবস্থায় আমার দিনটা চলছে, এই টিএমজির ওই দিদির লোক একটু বুঝুক। কিন্তু কি কথা হলো, কি বলবো, আর বলতে গেলেই তো বলছে আর জ্বালা করবে। তো জ্বালা যন্ত্রণাটা চাপুক, এই জনগণ তার জবাব সামনে 26-এ দেবে। হ্যাঁ, আর এই ভাইজানকে খামচিহ্নের ভোটটা এই জনগণ সবাই দেবে, এত দেওয়া দেবে ওই শয়তান নামক শয়তান মুছে যাবে, ও ছবি আর দেখা যাবে না। এটাই আমি বলতে চাচ্ছিলাম, বা এটি আমার বলার মধ্যে এসেছে, এটা আমার অন্তর থেকে আমি বলছি। তো আমরা পিছিয়ে যাওয়ার লোক না, আমাদের পুঁতে দেবে মানে আমরা মরে গেছি, তো বেঁচে থাকবো কি করে সে আশা আমরা নিয়ে সামনের দিনগুলোকে দেখবো। এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই পর্যন্ত আমি আমার বক্তব্য আমি বলেছি এটাও চুক্তিবদ্ধ করতে হবে, মমতা ব্যানার্জিকে সই করতে হবে, যে ওই চুক্তিতে যেমন আব্বাস সিদ্দিকী সই করবে, মমতা ব্যানার্জিও সই করবে। যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে। এ কথা বলেছিলাম। তারপরে বলেছি যেখানে প্রার্থী দিয়েছি যদি বিজেপি চলে আসে, আইএসএফ প্রার্থী দেওয়ার জন্য আমার মাথাটা নিচের দিকে, পাটা ওপরের দিয়ে গাছে বেঁধে যতটা ইচ্ছা বাড়বে, আমার কোনো যায় আসে না। কিন্তু আর আমরাও দেখে নেব, যদি কোনো জায়গাতে এই চুক্তি করার পরে দেখেছি তৃণমূল ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এসছে, প্রার্থী দিয়ে বিজেপিকে নিয়ে আসছে, তাহলে তো কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে রাখতে হবে। এ কথা আমি বলেছি। তাহলে যখন আমার সাহস আছে, আমি কি বলছি নওশাদ সিদ্দিকী
আমার দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী কি বলেছেন, যে আমাদেরকে নির্দেশ দিয়েছে যদি আমরা কোনো জায়গায় প্রার্থী দিই, যদি বিজেপি চলে আসে, তাহলে তৃণমূলের বন্ধুরা নওশাদ সিদ্দিকীর পা দুটো ওপর দিকে, মাথাটা নিচের দিকে রেখে গাছে ঝুলিয়ে মারবে, কোনো অসুবিধা নেই। আর আমরা বলেছি যদি তোমাদের জায়গায় বিজেপি চলে আসে, কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে ভয় খেয়ে গেছে। দেখছেন ভয়ের কি আছে ভাই? যদি আমরা বিজেপিকে আনার চেষ্টা করি তাহলে তো ওনারাই এই সুযোগ তো পিটানোর। এই কথাটাকে ভুল ব্যাখ্যা হচ্ছে। আমি চুক্তি করার কথা, আমি কোনোদিন মারপিটের কথা কোনোদিন বলেছি আর বলবো না। আমি শুধু এই কাঁচা কঞ্চির কথা বলেছিলাম যাতে এটা প্রকাশ হোক। আমরা কি চাইছি, রাজ্যের মানুষের কাছে যাক প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে কারা লড়াই করতে চাইছে। এই স্টুডেন্ট ফান্ডের লড়াই কি ন্যাশনাল এডুকেশন পলিসি 2022-2020 নামে শিক্ষিত ছেলেদের, গরিব সমাজের ছেলেমেয়েরা আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গা রাখছে না। আর্থিকভাবে যারা দুর্বল তাদের বাড়ির ছেলেরা আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। তাই স্টুডেন্ট ফান্ড বারবার আওয়াজ তুলেছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020 বাতিল করতে হবে। আর অপদস্থ রাজ্য সরকার শিক্ষামন্ত্রী ঘুরিয়ে আবার এইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। আমাদের স্টুডেন্ট ফান্ডের দাবি কি, যেটা বড় ভাইজান বারবার দাবি করে এসেছে, যে সংবিধানকে আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের সংবিধান আমাদেরকে জানতে হবে কি অধিকার দিয়েছে, আমরা না জানার ফলে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে। এটা হচ্ছে স্টুডেন্ট ফান্ডের দাবি। স্টুডেন্ট ফান্ডের দাবি কি, কলেজগুলোতে ছাত্র প্রতিনিধি তৈরি হোক। ছাত্র প্রতিনিধি তৈরি করতে গেলে নির্বিঘ্নে ভোট করাতে হবে। ছাত্ররা তাদের প্রতিনিধি হিসাবে যাদেরকে চাইবে তারা শিক্ষক ছাত্র লিয়াজও মেনটেন করবে। শিক্ষক ছাত্রকে মিলিত করে শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন হবে। এই ডিমান্ড তো ছাত্র স্টুডেন্ট ফান্ডের কি দাবি, অন্য কিছু তো দাবি নাই। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এরা এতটা বড় সাহসী কিন্তু এরা কলেজে ভোট করাতে চাইছে না। এরা নিজেদেরকে বহুত বড় বাহুবলী ভাবে। সামান্য একটা মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে এরা ভোট করাতে চাইছে না, ভোট চুরি করছে। এরা আবার বড় বড় কথা বলে, অনেক কথা বলে, আমি উত্তর দিই না। কেন জানেন? এই দেখুন আমাদের সামনে তারা দাঁড়িয়ে আছে এখানে, একদম একে একে উঠে দাঁড়াও তো, এখানকার যারা লোকালে আছো এলাকা, এরা যথেষ্ট আছে, দাঁড়াও না। দেখতে পাচ্ছেন এরাই যথেষ্ট, ওই জন্য আমি সব উত্তর দিই না। অসুবিধা আছে নাকি? নেতা তো এরা আগামী দিনের হয়ে উঠবে, আগামী দিনে তো এরাই তো নাকি, এরা যথেষ্ট, আমি উত্তর দিই না। কিন্তু কিছু কিছু উত্তর দিতে হয়, না দিলে অসুবিধা আছে, আমি একটু দিয়ে দিই। তো আমি আপনাদের বলবো, আপনাদের বিধায়ক স্টুডেন্ট ফান্ডকে সাথে নিয়ে আমরা কি কি করতে চাই একটু জানিয়ে দিতে চাই আপনাদের। স্টুডেন্ট ফান্ডকে সাথে নিয়ে আপনাদের বলে রাখি, আমরা একটা প্রস্তাব বিধানসভার মধ্যে ভাঙড়ের মায়েদের কথা ভেবে, ভাঙড়ের বোনেদের কথা ভেবে, ভাঙড়ের ছাত্রীদের কথা ভেবে 1998 সালে ভাঙড় মহাবিদ্যালয় তৈরি হয়েছে। ভাঙড় 1 নম্বর ব্লকে ভাঙড়ের মেয়েদের কথা ভেবে, ভাঙড়ের মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য ভাঙড় 2 নম্বর ব্লকে